আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসে আমাদের আসলে যে জিনিসটা করার কথা ছিল সেটা হচ্ছে গত ক্লাসে আমরা ইএমএমসি এর থিওরি সম্পর্কে দেখেছিলাম, যেটাকে আমরা অ্যামিটার হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি, ভোল্টমিটার হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি, অথবা ওয়াটমিটার হিসেবে এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আজকের ক্লাসে আমাদের এটা রিলেটেড কিছু ম্যাথ করার কথা। আর আমাদের লাস্টে আমরা ওয়াটমিটারের লাস্টে একটা জায়গায় শেষ করেছিলাম, যেখানে TD equal to 1 by R IMVM sin omega t minus phi dm by d theta ছিল। সো আমাদের লাস্ট যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে আমরা তো এর আগে ইকুয়েশন গুলো থেকে ডিরেক্টলি থিটার সাথে আয়ের একটা রিলেশন আমরা দেখাতে পেরেছিলাম, থিটার সাথে ভোল্টেজের একটা রিলেশন আমরা দেখাতে পেরেছিলাম। কিন্তু এখানে এসে যখন আমরা টিডিতে আইএমভিএম আমাদের আসছে ঠিকই, সেটাতে প্রবলেম নাই। বাট প্রবলেম হচ্ছে এই জায়গাতে একটা সাইন ওমেগা টি আর সাইন ওমেগা টি মাইনাস ফাই দুইটা টার্ম চলে আসছে, যেটা হচ্ছে কি আপনার টাইম ডিপেন্ডেন্ট। সময়ের সাথে সাথে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই অবস্থায় আমরা ডিরেক্টলি এটাকে পাওয়ারের সমানুপাতিক অ্যাকচুয়ালি বলতে পারবো না, কারণ এখানে আরো একটা ভ্যারিয়েবল রয়ে গেছে। তো সেই জন্য আমাদেরকে আসলে এই জিনিসটাকে আরেকটু মডিফাই করতে হবে। হ্যাঁ, যেহেতু আহ, এটা ইনস্ট্যান্টিনিউয়াস একটা অবস্থায় রয়ে গেছে, তো সেই জন্য আমাদেরকে এভারেজ টর্ক ক্যালকুলেট করতে হবে। সো এভারেজ টর্ক ক্যালকুলেট করতে করার জন্য দেখেন, যেহেতু এখানে আমাদের এটা একটা সাইনের গ্রাফ, সাইন ওমেগা টি মাইনাস ফাইভ একটা সাইনের গ্রাফ। সেই জন্য আপনাদের এই মানে এই টোটাল ভ্যালুটাকে, মানে সাইনের গ্রাফ মানে কি, দেখেন এরকম। তো আপনাদের এই সাইনের গ্রাফটাকে আমরা যেটা করবো, এবার আমরা এভারেজ ক্যালকুলেশন করবো জিরো থেকে পাইয়ের মধ্যে, কারণ পিরিয়ড তো জিরো থেকে পাই। হ্যাঁ, তো সেই জন্য আমরা এখন ডিরেক্টলি টিডি ইউজ না করে আমরা টিডি এভারেজটা বের করবো, এবং তারপর দেখবো যে এই আমাদের টর্কের যে এভারেজ ভ্যালুটা আছে, সেই এভারেজ ভ্যালুটা হচ্ছে আমার পাওয়ারের সমানুপাতিক। তো দেখেন, এই জায়গাতে যদি আমরা একটু আসি তাহলে দেখবো, প্রথমে আসেন এই যে যেটা করতে হবে এভারেজ বের করার জন্য আমাদের কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন জিরো থেকে, আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে এবার আমরা টিডি কে এই ওমেগা টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব জিরো থেকে 2 পাই পর্যন্ত। এবং এই ইন্টিগ্রেশন মানে কি, অ্যাকচুয়ালি এক ধরনের সামেশন। আর এভারেজ করার জন্য কি আপনার টোটাল নাম্বার দিয়ে ভাগ করতে হবে। সো এই জন্য যেহেতু আমরা জিরো থেকে পাই পর্যন্ত এভারেজ করছি, দেন আমরা পুরো জিনিসটাকে এই যে 2 পাই দিয়ে ভাগ করে দিছি, তাহলে আমার আলটিমেট আপনার কি এভারেজটা আসলো। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশন করা, আর কিছু না। তো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের এখানে কি করতে হবে, যে টিডি এর যে ভ্যালুটা আছে সেটা ডিরেক্টলি এখান থেকে এনে বসাই দিতে হবে, কারণ আমরা তো টিডি কে ইন্টিগ্রেশন করতেছি। তো টিডি ইকুয়ালটা আপনার কত আসতেছে, 1/r আইএম ভিএম সাইন ওমেগা টি মাইনাস ফাইভ ডিএম বাই ডি থিটা। পুরো জিনিসটাই লিখতে হবে, কারণ আমরা এখন তো আসলে সমানুপাতিক জায়গাতে চলে আসিনি যে কনস্ট্যান্ট গুলোকে আমরা বাদ দিতে পারবো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম,
তো দেখেন এখানে আমরা টি টি এর ভ্যালুটা হচ্ছে লিখে দিছি 1/r IMVM সাইন ওমেগা টি। আচ্ছা, চলে আসলো। এবার আমরা জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন করব। তো এর মধ্যে দেখেন এই যে আর, IM, VM, তারপর dm/d থিটা, এগুলো তো আসলে কনস্ট্যান্ট ছিল। তো এই জন্য এই সবগুলা জিনিস সামনে চলে আসছে। এখানে একটা লাইন গ্যাপ দিছে যে লাইনটা, সেটা হচ্ছে এই যে আপনারা চাইলে এখানে এই যে ইন্টিগ্রেশন লিখে সাইন ওমেগা টি মাইনাস আলফা ডি ওমেগা টি এটা শুনতে পারতেন। তো ওরা আসলে ওই লাইনটাকে আর আলাদাভাবে না লিখে ডিরেক্টলি একেবারে ইন্টিগ্রেশন করে দেখাই দিছে। তো এখানে ওই যে আপনার একটা ইকুয়েশন ছিল না, এই যে 2 সাইন এ সাইন বি ইকুয়াল টু কত ছিল আপনাদের মনে আছে? কস A - B মাইনাস কস A+B। এই সূত্রটার কথা কি আপনাদের মনে আছে? আশা করি মনে আছে। তো এবার দেখেন এই যে আপনার এখানে যে সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস আলফা ছিল, এখানে যে ওমেগা টি কে ওরা এ ধরছে আর ওমেগা টি মাইনাস আলফা কে হচ্ছে বি ধরছে। ধরে এখানে হচ্ছে এই ক্যালকুলেশনটা করছে, আর এই যে দুইটাকে তো জোর করে নিয়ে আসছে। এই দুই এখানে জোর করে আনার জন্য দেখেন নিচে এখানে আবার 2 দিয়ে ভাগও করে দিছে। আচ্ছা, এবার দেখেন যখন আমরা এই যে এই কনভার্সনটা হচ্ছে ওরা দেখায়, মানে এক লাইনেই লিখে ফেলছে আর কি। তো এই যে 2 সাইন এ সাইন বি যেটা ছিল, তাহলে cos A - B, তাহলে ওমেগা টি পাকা থেকে বন্ধ হয়ে যদি গেছে। আপনি এদের খাবার গরম না? আচ্ছা আপনাদের ওটা ঠান্ডা হলে তো যেটা বলতেছিলাম আমরা, যে আপনাদের এখানে এই যে cos A - B, সো এ কি হবে এখানে? এ হচ্ছে ওমেগা টি আর বি হচ্ছে ওমেগা টি মাইনাস আলফা। সো এইটা থেকে যদি এটা বিয়োগ করেন তাহলে কি হবে? ওমেগা টি আর ওমেগা টি কাটা চলে যাবে, শুধু কি থাকবে? এই ফাইটা থাকবে না? এই জন্য এই যে দেখেন cos ফাই, এই যে তারপর মাইনাস, এই জন্য এই যে মাইনাস, তারপর A+B, এইটা আর এটাকে যোগ করবেন, তাহলে ওমেগা টি প্লাস ওমেগা টি মাইনাস আলফা করলে কত আসবে? 2 ওমেগা টি মাইনাস 5। তো এই জন্য দেখেন cos 2 ওমেগা টি মাইনাস 5। বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে যে ডি ওমেগা টি, এটা এখনো আছে, সামনে ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন 0 থেকে 2π পর্যন্ত করবেন। বাট ইন্টিগ্রেশন কি, যদি A+B থাকে তাহলে সেটা কি কি আলাদা আলাদা ভাবেও করা যায়। এই জন্য দেখেন এই যে cos 5টাকে এক পাশে নিয়ে আসছে, তারপর মাইনাস দিয়ে পরের পার্টটাকে আরেক পাশে নিয়ে গেছে। এবার এখানে খেয়াল করেন, এই যে আপনার এখানে কি অপারেটর কি? ডি ওমেগা টি না? হ্যাঁ। এখন আপনার এই যে cos 5 যেটা আছে, ফাই এর সাথে এখানে কোথাও কি ওমেগা টি আছে? ওমেগা টি তো নাই। আর এই যে ফাই যেটা আছে, সে ফাই তো আসলে ওই যে কি জানি বলে ইনিশিয়াল অ্যাঙ্গেল। তো এটাও তো আসলে একটা কনস্ট্যান্ট। তো এখানে আপনার টোটাল এই cos 5 যেটা আছে, এই cos 5টা কিন্তু একটা টোটাল কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে? তো দেখেন যদি আপনার এরকম থাকে একটা কনস্ট্যান্ট A, D, T থাকে, তাহলে আপনার কি লেখেন? এটার ইন্টিগ্রেশন করলে কি হয়? জাস্ট এর মতো থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিটি, তারপর এখানে কি থাকবে? একটা জাস্ট এর সাথে একটা টি চলে আসে, তাই না? এর সাথে একটা টি চলে আসবে। তো এখানে দেখেন এই যে cos 5 তার মতোই আছে, বাট এখানে এখানে অপারেটর তো ওমেগা টি একসাথে, এই জন্য দেখেন এই জায়গাতে একটা ওমেগা টি আসছে। ইন্টিগ্রেশন করার পরে ওমেগা টি চলে আসছে 0 থেকে 2π পর্যন্ত। এবার এটাকে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। পরের পার্টে দেখেন এই পার্টটা নাই, এই পার্ট এখানে টোটালি ভ্যানিশ, এখানে লিখে নাই। কেন লিখে নাই দেখেন, এইটা কি একটা নর্মাল কস ফাংশন না? একটা নর্মাল কস ফাংশন অথবা একটা নর্মাল সাইন ফাংশনকে যদি আপনি 0 থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রেট করেন, এই যে এইটা, অথবা একটা কস ফাংশন দেখতে কিরকম হয়? এরকম না, 0 থেকে 2π পর্যন্ত এই যে এরকম থাকে, এই যে 0 থেকে 2π পর্যন্ত হচ্ছে এতটুকু। তো একটা নর্মাল সাইন ফাংশন অথবা একটা নর্মাল কস ফাংশনকে যদি আপনি 0 থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রেট করেন, তাহলে টোটাল ভ্যালু আসে হচ্ছে 0। কারণ এর পাশে ঠিক যতটুকু পজিটিভ থাকে এক্স্যাক্টলি ততটুকু নেগেটিভ থাকে। তো আপনি যখন এটাকে ইন্টিগ্রেট করেন, ইন্টিগ্রেট করা মানে আসলে সাম করা। তো এই দুইটা জিনিসকে যখন আপনি যোগ করবেন তখন আপনার আলটিমেটলি ভ্যালু চলে আসে কিন্তু এই জায়গার মধ্যে 0।
তো এই জন্য দেখেন, এই একটা নর্মাল কস ফাংশনকে যখন আপনি 0 থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রেট করতেছেন, তখন আসলে আপনার ইন্টিগ্রেশনের ভ্যালু আসবে হচ্ছে 0। এই জন্যই জিনিসটা এখানে আর লেখা হয় নাই। বুঝতে পারছি? তো কস ফাই এখানে কি কনস্ট্যান্ট, ও ওর মতো থেকে যাচ্ছে। আর ওমেগা টি এর জায়গায় কি আপনি একবার 2π বসাবেন, একবার 0 বসাবেন। তো 2π থেকে -0 করলে তো 2π আসবে। তো এখন দেখেন এই জায়গাতে, এই যে পাই, পাই কাটা, তারপর এখান থেকে একটা টু কাটা, যে এই যে 2 থাকলো, আর বাকি এই যে পুরা ইকুয়েশনটা এই যে আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখেন, cos phi কনস্ট্যান্ট, dm বাই ডি থিটা কনস্ট্যান্ট, 1/r কনস্ট্যান্ট। আর এই যে ভিএম বাই আইএম এর নিচে যে একটা 2 আছে, এটাকে তো √2 আকারে দুইজনের সাথে ভাগ করে দেওয়া যায়। সুতরাং আমরা লিখতে পারি vm/√2 ইন্টু im/√2। তো এই জিনিসটা আসলে কি ভিআরএমএস আর আইআরএমএস না? তো ভিআরএমএস আইআরএমএস এর সাথে যখন আপনি এই যে cos phi মানে কি ফেজ অ্যাঙ্গেল, তার মানে আপনার এটা কি টোটাল পাওয়ার পি কে প্রকাশ করতেছে না? পি ইকুয়াল টু কত? এস কস থিটা, জি ম্যাম। তাই না? এস কস থিটা, তাহলে এই যে ভিআরএমএস আর আইআরএমএস মিলে কত হয়? এস অ্যাপারেন্ট পাওয়ার এস, তার সাথে কস থিটা বা আপনার ওই যে পিএফ, এই কস ফাইটা কিন্তু এখানে পিএফ। এই যে পিএফ টাকে গুণ করতেছেন, তখন আপনি কি টোটাল রিয়েল পাওয়ারটা পাচ্ছেন। তো এই যে দেখেন, এবারে পুরা জিনিসটা কিন্তু এই যে ডিএম ডি থিটা কনস্ট্যান্ট, 1/r কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট হিসেবে এবার বাদ দিয়ে আপনি বলতে পারেন থিটা হচ্ছে কি ভিআই কস থিটার বা কস ফাই এর সমানুপাতিক। এই যে থিটা হচ্ছে ভিআই কস ফাই এর সমানুপাতিক। তার মানে আপনার পাওয়ারের মান যত বাড়বে, আপনার ডিফ্লেকশন অ্যাঙ্গেল বা পয়েন্টারটা তত বেশি দূরে সরে যাবে। বুঝতে পারছি? এটা বুঝতে জি কারো কোনো ম্যাম। প্রবলেম আছে? আচ্ছা, ম্যাম বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেম 1। হুম, তো খেয়াল করেন, আপনার প্রথমে প্রবলেমটার মধ্যে কি বলছে, যে একটা কয়েল ডাইমেনশন আছে, যেটা হচ্ছে আহ আচ্ছা, এটার লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার, ওয়েডথ হচ্ছে 1 সেন্টিমিটার, স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, ফ্লাক্স ডেনসিটি দেওয়া আছে। Determine the number of turns required to produce a deflection of 90 degree when a current 2 milliampere milliampere flows through the current. হুম, আচ্ছা, একটা একটা করে আসি। প্রথম কথা, এখানে নাম্বার অফ টার্নস এর কথা আসছে কেন? হুম, আমরা কি বলছিলাম যে আমরা একটা কয়েল ইউজ করব, কয়েলের ভেতর দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গেলে কয়েলটা হচ্ছে কি সরে যাবে। ঠিক আছে? এখন এই জায়গায় কয়টা, মানে কয়েলের টার্ন সংখ্যা কত, সেটা আসলে আমার জানা প্রয়োজন কেন? কেন আমি সেই জিনিসটাকে জানবো বা সেই জিনিসটা আমি মেজার করব? সেটার জন্য আপনারা খেয়াল করেন, ধরেন একটা তারের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে? চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, কিছু ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে, রাইট? তো আমি ধরি সেই ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে বি, ধরে নিলাম। আচ্ছা, এবার দেখেন, বা B1 আমি চিন্তা করলাম, হ্যাঁ ধরেন B1। এবার একটা তারের পরিবর্তে আমি দুইটা তারকে পাশাপাশি রাখছি, তাহলে কি এই তারের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, পাশের তারের জন্য কি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে না? এবার দুইটা তার মিলে তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে, সেটাকে আমি দিলাম B2। ঠিক আছে? এবার আপনি তিনটা তার নিলেন, পাশাপাশি রাখলেন, রাখলে তাদের চারপাশে কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, সেটা হবে B3। তাহলে একজন আমাকে এখন আনসার দেন তো, কোনটার ভ্যালু সবচেয়ে বড় হবে? B1, B2 নাকি B3? কেউ একজন আমাকে অ্যান্সার দেন। B3। এক্স্যাক্টলি, B3 এর মান সবচেয়ে বড় হবে। সবগুলোর ভেতর দিয়ে সেম কারেন্টই যাচ্ছে, বাট এখানে যে তিনটা তারের ভেতর দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তাহলে আপনার টোটাল ম্যাগনেটিক ফিল্ডের মান সবচেয়ে বেশি হবে। এখন দেখেন, আচ্ছা, এইটা প্রথম কথা, এটা আপনি বুঝলেন। এবার দেখেন, আমরা অনেক আগে থেকে একটা কথা বলে আসি, প্রত্যেকটা অ্যামিটারের জন্য একটা আপনার ফাইনাল ভ্যালু আছে, মানে একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে, এর থেকে বেশি সে হচ্ছে পরিমাপ করতে পারে না। তো ধরেন আপনার কাছে এমন একটা অ্যামিটার আপনি বানাইতেছেন, যে অ্যামিটার সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। তাহলে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, এই কথাটার মানে কি? ধরেন আপনি ওই যে পয়েন্টার দিয়ে আপনাকে রিফ্লেকশন দেখাচ্ছে, তো আপনার রিফ্লেকশন সর্বোচ্চ হতে পারে
0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। মানে আপনি ধরেন এরকম একটা স্কেল আপনি বানাচ্ছেন, সাপোজ যে সে হচ্ছে যখন এক্স্যাক্টলি 5 অ্যাম্পিয়ার হবে তখন সে 90 ডিগ্রি ডিফ্লেক্ট মানে পয়েন্টারটা 90 ডিগ্রি ঘুরে যাবে। আর যদি 0 ডিগ্রি মানে 0 অ্যাম্পিয়ার হয় তাহলে জিরোতে থাকবে, বাকি যে কোনো ভ্যালুর জন্য সে হচ্ছে মাঝখানে থাকবে। তো আপনার কিন্তু এই রেঞ্জটা ফিক্স, যে যদি আপনার আহ ওই অ্যামিটারের ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে সে আপনাকে কি 90 ডিগ্রি পরিমাণ একটা অ্যাঙ্গেল দিবে। এখন যদি আপনি এইটা দিয়েই 10 অ্যাম্পিয়ার মাপতে চান তাহলে 90 ডিগ্রি বেশি তো সে দিতে পারবে না, তখন কি আপনার কয়েল পুড়ে যাবে না? তো এই জন্য আমরা ম্যাক্সিমাম রেঞ্জের থেকে আসলে বেশি যাইতে পারি না। ঠিক আছে? তো ধরেন এবার আরেকটা নিলেন আপনি, আরেকটা অ্যামিটার ধরেন আপনি বানাইতেছেন, যে অ্যামিটার 10 অ্যাম্পিয়ারের জন্য আপনি বানাইলেন। ঠিক আছে? ওটাকে আপনি বানাইয়েই নিছেন 10-এর জন্য। তাহলে এবার তার মানে তার অর্থ কি যে আপনার সার্কিট থেকে সার্কিটে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় তার মানে সে তখন আপনাকে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি হচ্ছে আপনার হাইয়েস্ট। তাহলে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় তাহলে আপনার অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। এই দুইটা কিন্তু ভিন্ন অ্যামিটার। তাহলে প্রথম অ্যামিটার যার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তার জন্য সে 5 অ্যাম্পিয়ারের জন্য সে 90 ডিগ্রি রিফ্লেকশন দিবে। 10-এর জন্য অন্য আরেকটা অ্যামিটার যার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তার জন্য সে 90 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল দিবে। তো এখন আপনি এটাকে আসলে ডিজাইন করবেন কিভাবে, তাই না? অ্যাঙ্গেল কিন্তু দুইটার জন্যই সেম থাকতেছে। একবার 5-এর জন্য 90 দিতেছে একটা এমিটারে, অন্য আরেকটা এমিটারের মধ্যে 10-এর জন্য সে 90 দিতেছে। তাহলে ডিফারেন্সটা হচ্ছে কোথায়? কিভাবে আপনি তাহলে যন্ত্রটাকে বানাইতেছেন? এই ডিফারেন্সটাই আমরা এই ম্যাথসটার মাধ্যমে আসলে দেখব। এই ডিফারেন্সটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে এই যে তারের প্যাচ সংখ্যা, যে আপনি কয়টা প্যাচ দিতেছেন তার উপর এটা ডিপেন্ড করে এক একটা অ্যাঙ্গেল, হাইয়েস্ট অ্যাঙ্গেলের জন্য সে 90 ডিগ্রি দিবে। সো আমরা চলে আসি, যে দেখেন, তো এবার আপনি কি চাচ্ছেন, যে আপনি এমন একটা অ্যামিটার ডিজাইন করতে চাচ্ছেন যে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য আপনাকে 90 ডিগ্রি ডিফ্লেকশন দিবে। ওকে ফাইন, সে দিল। এখন আহ একটা জিনিস খেয়াল করেন, এই যে সে থিটা কোণে ঘুরে যাইতেছে, হ্যাঁ, সে যে থিটা কোণে ঘুরে যাইতেছে, এটা কার কার উপরে আসলে ডিপেন্ড করতেছে? মানে থিটার মান বেশি হবে কার কার উপরে? প্রথমত দেখেন, যে আপনার যদি এই বি এর মান যদি বেশি হয়, ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে থিটার মান তত বাড়বে। ম্যাগনেটিক ফিল্ড কোত্থেকে আসতেছে? কারেন্ট থেকে আসতেছে না? তো কারেন্টের মান যত বাড়বে আপনার থিটার মান তত বাড়বে। তারপরে আপনি আসেন, এই যে এখানে একটা ডাইমেনশন ছিল, এরিয়া। সো আপনার এরিয়ার মান যত বাড়বে তত কিন্তু আপনার এই ডিফ্লেকশনের মান বাড়বে। এবং দ্বিতীয়ত আর কি, কিভাবে, আচ্ছা দেখেন এই বিটাকে আপনি আরো একভাবে বাড়াইতে পারেন, কিভাবে? এখানে নাম্বার অফ টার্ন বাড়ায়। তো আপনার এখানে তাহলে নাম্বার অফ টার্ন, হ্যাঁ, এইটা তাহলে এই চারটা জিনিসের উপর কি আপনার থিটা ডিপেন্ড করতেছে না? আর আরেকটা হচ্ছে কি আপনার স্প্রিং কনস্ট্যান্ট কে। হুম। তো এখানে দেখেন এই যে BANI, বানি, মনে রাখার জন্য বানি ইকুয়াল টু কে থিটা। BANI ইকুয়াল টু হচ্ছে আপনার কত? কে থিটা। এখন দেখেন এই যে বি এর মান আপনার এখানে দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, সবগুলা দেওয়া আছে আপনার আচ্ছা স্প্রিং কনস্ট্যান্ট কে সেটাও দেওয়া আছে। এখন সবকিছু দেওয়া থাকার পর আপনাকে বলছে যে যদি কারেন্টের মান 2 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে আপনি 90 ডিগ্রি ডিফ্লেকশন চান, মানে থিটার মান 90 ডিগ্রি চান, তাহলে আপনার টার্ন সংখ্যা কত হইতে হবে? তো তাহলে দেখেন এই যে এন এর মান কত হবে, আপনি কে এর মান, থিটার মান, এই যে BAI সবগুলা বসাই দিলে দেখেন, মানে জাস্ট রেজাল্ট বসাই দিবেন আর কিছুই না। উম এগুলা যখন আপনি আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, থিটার মান হচ্ছে আপনাকে রেডিয়ানে বসাইতে হবে। ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন, থিটার মান রেডিয়ানে আসবে। এসে এখান থেকে দেখেন আপনার এন এর মান কত? 785। মানে আপনার 2 মিলি অ্যাম্পিয়ার দিয়ে যদি আপনি 90 ডিগ্রি ডিফ্লেকশন চান তাহলে আপনার এন এর মান হইতে হবে 785। 785 টার্ন, মানে মুভিং কয়েল বানানোর জন্য আপনি এই এত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে এমন একটা তার দিয়ে যদি 90 ডিগ্রি ডিফ্লেকশন চান তাহলে আপনাকে টোটাল 785 পরিমাণ টার্ন ইউজ করতে হবে, বা এতবার আপনাকে সেটাকে পেঁচাইতে হবে। যদি এখন আপনি চিন্তা করেন যদি আপনার এখানে কারেন্টের মানটা বেড়ে যাইতো,
10 হইতো, হুম, যদি 10 হইতো, তাহলে কারেন্টের মানটা বাড়ছে না? কারেন্টের মান বাড়ছে না? তো থিটার মান, এই যে কারেন্টের মান যেহেতু বাড়ছে, কারেন্টের মান যেহেতু বাড়ছে, সেহেতু আপনার এই থিটার মান বাড়ানোর জন্য, এই থিটার মান বাড়ান মানে থিটার মান তো সেম, 90 ডিগ্রি কনস্ট্যান্ট, তো এই জন্য দেখেন আপনার এন এর মানটা কিন্তু কমে যাবে। এই সেম ম্যাথটাই আপনারা বাসায় এবার 2 অ্যাম্পিয়ারের জন্য করবেন, দেখবেন আপনার নাম্বার অফ টার্ন হচ্ছে কমে গেছে। ঠিক আছে, কারণ ওই যে আগে কি ছিল, আপনার কারেন্ট কম ছিল, বি এর মান কম ছিল, তাই বি কে শক্তিশালী করার জন্য আপনি টার্ন সংখ্যা বাড়াইছেন, বাড়ায় বাড়ায় আপনি এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে সে 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য এখন 90 ডিগ্রি ডিফ্লেকশন দিচ্ছে। আর যদি আপনার কারেন্টের মানে বাড়তো, তাহলে 90 ডিগ্রির জন্য যে পরিমাণ বি লাগে, সেটা করার জন্য আপনার অল্প টার্নেই হয়ে যাইতো, এতগুলা টার্ন দেওয়ার আসলে প্রয়োজন ছিল না। তো এই ছিল। এবার বলেন 1 নাম্বার ম্যাথে কার কোনো প্রবলেম আছে? ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে তো খুব ভালো। তো আমাদের ম্যাথ প্রবলেম 2 তে আসলে যে কি বলছে, এটা একটা নর্মাল শান্টের ম্যাথ, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কি কি বলছে দেখেন, যে দ্য পয়েন্টার অফ আ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট গিভস আ ফুল ডিফ্লেকশন, যে আপনি একটা ধরেন এমিটার ব্যবহার করতেছেন এই যে মুভিং কয়েল দিয়ে, যেটা হচ্ছে আপনাকে ফুল স্কেল বা 90 ডিগ্রি ডিফ্লেকশন দিবে, বা অন্য কথায় যে আপনার এমিটারের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। এখন এই 20 মিলি অ্যাম্পিয়ারের যখন কারেন্ট যায়, তখন অ্যামিটারের দুই পাশের ভোল্টেজ, যদিও আমরা মানে মনে মনে চিন্তা করি যে অ্যামিটারের কোনো রেজিস্ট্যান্স নাই, এবং যার কারণে আসলে অ্যামিটারের ভেতর দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কিন্তু রিয়েল কেসে আসলে কিছুটা রেজিস্ট্যান্স থাকে, এবং যার কারণে কিছুটা ভোল্টেজ ড্রপ হয়। এই ভোল্টেজ ড্রপটা থেকে, এবং সেটা হচ্ছে দেখেন এই যে 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য সে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 400 মিলি ভোল্ট। এখন আপনার কাছে ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া আছে, ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনি ওই অ্যামিটারের রেজিস্ট্যান্স কত সেটা বের করে ফেলতে পারবেন। তো ধরে নেই সেই অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে আর এম, এই যে দেখেন এই যে আর এম, সেটা হচ্ছে কি এই যে ভিএম বাই আই এম থেকে ওরা বের করে রাখছে 200 ওহম, সরি 20 ওহম। ঠিক আছে, আচ্ছা, সেটা আমরা পেলাম। এটা হচ্ছে এরকম যে এই যে আমার একটা অ্যামিটার আছে, সেই অ্যামিটার হচ্ছে এই যে আপনার 20 মিলি অ্যাম্পিয়ার পাস করতে পারে, তার জন্য হচ্ছে আপনার এই যে 400 মিলি ভোল্ট ড্রপ হয়। ভালো কথা। এবার হচ্ছে এই অ্যামিটারটাকে আপনি এমন একটা জায়গায় ইউজ করতেছেন যেখান দিয়ে, যেখানের ভ্যালু হচ্ছে 200 অ্যাম্পিয়ার, মানে 200 অ্যাম্পিয়ার এর কারেন্ট হচ্ছে আপনাকে পাস করাইতে হবে। 20 মিলি অ্যাম্পিয়ারের জায়গায় এখন 200 অ্যাম্পিয়ার আসতেছে, অনেক বেশি। এখন এই কাজটা করার জন্য আপনার বলছি যে ফাইন্ড দ্য শান্ট রেজিস্ট্যান্স। শান্ট রেজিস্ট্যান্স কত? তাহলে আমরা ধরে নেই এখানে একটা রেজিস্ট্যান্স আমরা ব্যবহার করতেছি আর এস এইচ, তাহলে আর এস এইচ এর ভ্যালু হচ্ছে কত? ঠিক আছে, তো এখন আমরা চিন্তা করলাম যে এখানে আমরা এইভাবে এখন এমন ভাবে হিসাবটা করতেছি, যদি মেইন কারেন্টে আমার 200 অ্যাম্পিয়ার থাকে, তাহলে আমার, এটা তো ম্যাক্সিমাম, মানে এখনকার ম্যাক্সিমাম হচ্ছে কি 200 অ্যাম্পিয়ার, তো এখানে যদি ম্যাক্সিমাম 200 অ্যাম্পিয়ার আসে, তাহলে আমার অ্যামিটারের ভেতর দিয়ে ম্যাক্সিমাম যাবে হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার, আর বাকি পুরো জিনিসটা হচ্ছে এইটা দিয়ে চলে যাবে। আর যদি এরপর কম হয়, তার সাথে সাথে এটাও আস্তে আস্তে কমবে। সেখান থেকে আমরা মোটামুটি একটা ক্যালকুলেশনে আসতে পারি। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে আর এস এইচ এর ভ্যালুটা কত। তো দেখেন আপনার কাছে তো আর এম আসলে আছে, তাই না? আপনার কাছে আর এম আছে, আপনাকে আর এস এইচ বের করতে হবে। আর এই ব্রাঞ্চের কারেন্ট আপনার জানা, এটা ম্যাক্সিমাম 200 মিলি অ্যাম্পিয়ার। তো দেখেন এটা হচ্ছে, যদি আপনি দেখেন আই এম, তাহলে আই এম ইকুয়াল টু কত হবে বলেন? কারেন্টের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা উপরে যায়, আর এস এইচ, আর
এস এইচ ডিভাইডেড বাই কত হবে, দুইটা ওই যে কারেন্ট ডিভাইডার রুল, একটা নর্মাল দুইটা ব্রাঞ্চ যদি থাকে সেখান থেকে কারেন্ট ডিভাইডার রুল আপনারা জাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন, আপনারা আসলে পড়ে আসছেন, মনে থাকার কথা, খুবই ছোটকালের ম্যাথ, কারেন্ট ডিভাইডার রুলটা। আর এস এইচ ডিভাইডেড বাই আর এম বাই আর এস এইচ ইন্টু আপনার কত যাবে, মেইন কারেন্ট 200 এম্পিয়ার, 200, এটা করলে আপনারা হচ্ছে এখান থেকে আরএসএইচ এর মানটা বের করতে পারবেন। ওরা এক লাইনে ম্যাথটাকে দেখাই দিচ্ছে যে আই ইকুয়াল টু আই এম 1 + RM বাই RSH, বাট মেইন জিনিসটা আসছে কারেন্ট ডিভাইডার রুল থেকে, বুঝতে পারছি? তারপর এটা করে করে এই যে দেখেন আপনার রেজিস্ট্যান্সের ভ্যালু বের করে ফেলছে। এ পর্যন্তই ছিল মোটামুটি এই ম্যাথের মেইন কথা। তারপরে এই পুরো ম্যাথটাই আরেকটা কাজের জন্য ব্যবহার করছে, যে এই যে প্রথম কথাটা, এটা তো আমরা আসলে অ্যামিটারের জন্য বলে বলে আসছি, বাট যদি এই ইনস্ট্রুমেন্টটা একটা ভোল্টমিটার হিসেবে ব্যবহার হইতো তাহলে কি হইতো, তাহলে ভোল্টমিটার হিসেবে যদি ব্যবহার হইতো তাহলে ম্যাক্সিমাম কত ভোল্ট আসলে মেজার করতে পারতো, 400 মিলি ভোল্ট না, এটা সে সর্বোচ্চ জি মেজার ম্যাম। করতে পারতো। আচ্ছা, তাহলে 400 মিলি ভোল্ট সে হচ্ছে, তখন আমরা ভোল্টেজের জন্য কি করি, আর এস ই সিরিজে কানেক্ট করি, রাইট? তাহলে আমার টোটাল দুই পাশের ভোল্টেজ হচ্ছে কত, 1000, এই যে এখানে বলা আছে যে আপনি 1000 ভোল্টের কিছু একটা মেজার করতে চান, তাহলে টোটালটা হচ্ছে কত, 1000। আপনার এই ভোল্ট মিটারের ভেতর দিয়ে যাবে কত, 400 মিলি ভোল্ট, 400 মিলি ভোল্ট। হ্যাঁ, আর আপনার রেজিস্ট্যান্স তো এই যে এখান থেকে আর এম ইকুয়াল টু 200, এটা আগেই পাইছেন, সরি 20। হ্যাঁ, সো আপনার এখান থেকে আর এম ইকুয়াল টু 20, তাহলে আর এসি এর মান কত, এটাও আপনারা হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার রুল, হ্যাঁ, যে এই ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করে ফেলতে পারবেন, যে ভি ইকুয়াল টু ভিএম 1 + RSC ডিভাইডেড বাই আর এম। তো ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ম্যাথটা আপনারা বাসায় করবেন, কেউ যদি করতে না পারেন তাহলে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। ওকে, জি ম্যাম। এই ম্যাথটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? ম্যাম, এই ম্যাথটার ক্ষেত্রে কি আমাদেরকে এই সার্কিটটা ড্র করতে হবে? উম, প্রথম যে সার্কিটটা। আপনি যদি সার্কিট ড্র করে ভালো বুঝতে পেরে ঠিকঠাক মতো ম্যাথটা করতে পারেন, মানে আপনার কাছে যদি জি মনে হয় ম্যাম। যে হ্যাঁ, তাহলে আপনি করবেন। আর যদি করতে হয় সেটা জি প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকলে আপনাকে বাধ্যতামূলক করতে হবে, আর না দেওয়া থাকলে আপনার ইচ্ছা, চাইলে করতে পারেন, না চাইলেও সমস্যা নেই। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম ম্যাম। ম্যাথটা একটু আরেকবার হচ্ছে ইয়ে করলে ভালো হতো। এইটা ম্যাথ হ্যাঁ হ্যাঁ। প্রবলেম 2? আচ্ছা, ম্যাথ প্রবলেম 2 তো আসলে আপনার জাস্ট শান্তের ম্যাথ। হ্যাঁ, এখানে আসলে দেখেন আপনাকে আম, আচ্ছা, কোন পার্টটা বুঝেন নাই আপনি একটু বলেন তো আমাকে এক্স্যাক্টলি, যে কোন জায়গাটা বুঝেন নাই। ফার্স্টে কি হয়েছিল ম্যাম, আমার হচ্ছে মানে জয়েন হইতে একটু লেট হয়েছিল, তো ওই জন্য বুঝি না। আপনি হয়তো ফার্স্টের থেকে একটু বললে হবে, আমি লাস্টে বুঝছি। আচ্ছা, আপনার যদি জয়েন করা নিয়ে প্রবলেম থাকে তাহলে আপনি আগে হচ্ছে আপনার রেকর্ডিংসটা আমি দিয়ে দেওয়ার পর রেকর্ডিংসটা দেখবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। রেকর্ডিংসটা দেখার পর যদি আপনি বুঝতে না পারেন তখন আপনি আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। ওকে, এছাড়া কারো কোনো সমস্যা আছে কোন একটা জায়গায় বুঝি নাই, জয়েন করতে দেরি হয়েছে বা এই ধরনের প্রবলেম বাদে? ওকে, আচ্ছা, যদি আমাদের টাইম শেষ হয়ে যাওয়ার কারণে হচ্ছে আপনাদের মিটিংটা এন্ড হয়ে যায়, তাহলে এই মিটিং এ আপনারা সবাই আবার জয়েন করবেন, ঠিক আছে? আমাদের আজকে এক্সাক্ট 10টা পর্যন্তই ক্লাস হবে, তো আপনারা আবার সবাই জয়েন করবেন। জি আচ্ছা, ম্যাম। তারপর আমরা ম্যাথ প্রবলেম 3টা আসলে একটু পরে করব, বা এই ম্যাথ প্রবলেম 3টা অ্যাকচুয়ালি আমরা ক্লাসে করব। ম্যাথ প্রবলেম 4, এটাতে আমরা চলে আসি। আচ্ছা, এইটাতে চলে আসার জন্য দেখেন, এখানে আমি ইনকারেক্ট লিখে রাখছি। ইনকারেক্ট বলতে এখানে আমার সূত্র ঠিক আছে,